শেখ হাসিনার ফেরার যে কথা একেবারে স্পেসিফিক ডিসেম্বরে ফেরার কথা রয়টার্সকে জানানোর পরে রয়টার্স যখন একদিন আগে এটা নিয়ে খবর প্রকাশ করে সেই খবরে তোলপাড় হয়ে গেল দেশ এবং রয়টার্সের সেই খবরটাকে অবলম্বন করে সারা পৃথিবীর নানান গণমাধ্যম শত শত গণমাধ্যম নিউজ করলো। এমনকি পাকিস্তানের একাধিক গণমাধ্যম এটা নিয়ে খবর করেছে, ভারতের শত শত গণমাধ্যম আছে তারা এটা নিয়ে খবর করেছে। ব্যক্তিগতভাবে আমার চোখে এই শতাধিক গণমাধ্যমের খবর পড়েছে। 2 দিন যেতে না যেতেই রয়টার্স আবারও শেখ হাসিনার বিষয় নিয়ে আবারও রিপোর্ট করেছে। এবার শেখ হাসিনার এই বিষয়টিকে তারা কানেক্ট করেছে বর্তমান সরকার বিএনপির সঙ্গে। বিএনপির এক মন্ত্রীর বক্তব্যকে গুরুত্ব দিয়ে প্রাধান্য দিয়ে রয়টার্স আবারও শেখ হাসিনার এই প্রসঙ্গে গুরুত্ব সহকারে নিউজ প্রকাশ করেছে গতরাতে, এবং এই নিউজ প্রকাশ বলে দেয় যে রয়টার্স ব্যাপারটাকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। যদিও রয়টার্স যখন এই খবর করছে তখন বাংলাদেশের একজন বুদ্ধিজীবী জ্ঞানী ব্যারিস্টার রয়েছেন যার মাথার একটি চুলও নেই, যিনি 16 ডিসেম্বর বিজয় দিবস মানেন না, তিনি একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে রয়টার্স হচ্ছে শেখ হাসিনার ভাড়াটিয়া কোম্পানি। মানে রয়টার্স নাকি মানে এটা হচ্ছে কি বলবো যে বট গণমাধ্যম। মানে বাংলাদেশে বট আইডি আছে না ফেসবুকে, একটা ধর্মভিত্তিক দলের যে বট আইডির কথা বলা হয়, তিনি বলছেন রয়টার্স নাকি একটা বট গণমাধ্যম যারা প্রভাবিত হয়ে শেখ হাসিনার বাণী প্রচারের দায়িত্ব নিয়েছে। এখন পৃথিবীতে রয়টার্স যদি বট গণমাধ্যম হয়, অবশ্য তার মতো ব্যারিস্টারের এই কথা বলা ঠিক আছে, এটাতে আমি আশ্চর্য হইনি। কারণ মানে পাবনা হেমায়েতপুরে যারা থাকেন মানে একটা বিল্ডিংয়ের কয়েকটা কক্ষে যারা আবদ্ধ থাকেন, তালাবদ্ধ থাকেন, তারা বরং এই ব্যারিস্টারের চাইতে অনেক বেশি জ্ঞানী হওয়ার কথা। এই ব্যারিস্টার তো বলতেই পারেন। আমরা দেখেছিলাম প্রফেসর ইউনূসের মেটিকুলাস প্রেস সেক্রেটারি, তিনি পর্যন্ত এর আগে যখন তারা শাসনে ছিল, যখন রয়টার্স শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার প্রকাশ করেছিল, শেখ হাসিনা নিয়ে কথা বলেছিল, তখন সেটার সমালোচনা করে বলেছেন রয়টার্স নাকি নিরপেক্ষ গণমাধ্যমই না, মানে নিরপেক্ষভাবে তারা নিউজ করেনি। অথচ ওই প্রেস উইংয়ের প্রধান দুইজনই কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন দীর্ঘ সময়। রয়টার্স আবার নতুন করে যখন এটা বলছে, তখন মাঝখানে বাংলাদেশের ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী, তিনি এই প্রসঙ্গ নিয়ে এই 2 দিন আগেই রয়টার্সের ওই প্রতিবেদনের পরপরই যখন বাংলাদেশে গণমাধ্যমের উপরে এক ধরনের মানে কি বলবো শাসনের সুর শোনানো হলো সরকারের পক্ষ থেকে, যে শেখ হাসিনা ব্যাপারে কোনো নিউজ করা যাবে না, এরকম বক্তব্য প্রায় বলা হলো, তখন তিনি বলেছিলেন যে এখন যদি রয়টার্স নিউজ করে যে শেখ হাসিনার খবর প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকার গণমাধ্যমের উপরে চাপ প্রয়োগ করছে যে এই খবর প্রকাশ করা যাবে না, এবং সেই খবর আন্তর্জাতিক পর্যায়ে চলে গেলে সরকারের ভাবমূর্তি কোথায় যাবে। অনেক দিক থেকে অনেকেই এই সব আলোচনায়, নেগেটিভ পজিটিভ এসব আলোচনায় অংশ নিচ্ছেন। চলুন রয়টার্স দ্বিতীয়বারের মতো 2 দিনের মাথায় দ্বিতীয়বারের মতো আবার শেখ হাসিনাকে শিরোনাম করে কি রিপোর্ট করলো সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রয়টার্সের রিপিট নিউজের ব্যাপারে। তারা 2 দিনের মাথায় আবার রিপিট নিউজ করছে শেখ হাসিনাকে কেন্দ্র করে। এবার তারা বিএনপির একজন মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলছে, বিএনপির একজন মন্ত্রী অর্থাৎ সরকারের ভাষ্য কি শেখ হাসিনা ব্যাপারে, সেই রিপোর্ট করেছে তারা। তাদের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, আউস্টেড পিএম হাসিনা ফেসেস প্রিজন অন রিটার্ন টু বাংলাদেশ, মিনিস্টার সেজ। অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে কারাবাসের মুখোমুখি হতে পারেন, বললেন
এক মন্ত্রী, অর্থাৎ বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী রয়টার্সকে এটা বলেছেন। এই মন্ত্রী কে, সেটার নাম কি বলেছে রয়টার্স, চলুন একটু জেনে দেখে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দেশে ফিরলে কারাবন্দী হবেন বলে ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন। এর কয়েকদিন আগে হাসিনা রয়টার্সকে বলেছিলেন তিনি ডিসেম্বরে ভারতে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। 2024 সালের দীর্ঘ শাসনের বিরুদ্ধে হওয়া গণঅভ্যুত্থানের জেরে বাংলাদেশে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হন এবং তার দল নিষিদ্ধ হয়। জাতিসংঘের ভাষ্যমতে ওই অভ্যুত্থানে 1400 জন নিহত হয়। তিনি ওই বছরের আগস্ট থেকেই নয়াদিল্লিতে অবস্থান করছেন। শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত অপরাধী। তিনি আত্মসমর্পণ করলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ। শামা ওবায়েদ এই বক্তব্য দিয়েছেন। শামা ওবায়েদ যখন এই বক্তব্য দিচ্ছেন, তাকে কারাগারে যেতে হবে, আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। বাংলাদেশে হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ করছে। নয়াদিল্লি এপ্রিলে জানিয়েছে যে তারা অনুরোধটি খতিয়ে দেখছে এবং নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চাই ভারত। এটা এপ্রিলে ভারত বলেছিল, কিন্তু এপ্রিলের পরে আমরা নানা ঘটনায় দৃশ্যপট পরিবর্তন হতে দেখেছি। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে ভারত অনেক বেশি উদ্বিগ্ন। সেই উদ্বেগ বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তিস্তা প্রকল্পে চীনকে ইনভলভ করা, এটাকে ভারত তাদের জন্য একটা থ্রেট মনে করছে। এখানে বলা হচ্ছে নির্বাচনকালীন প্রথম সাক্ষাৎকারে হাসিনা গত সপ্তাহে রয়টার্সকে বলেন তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে চান। তিনি আরও বলেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিদেশে থাকা তার দলের সহকর্মীরাও বিচারের মুখোমুখি হতে দেশে ফিরবেন। আমাদের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের অধিকাংশই আত্মগোপনে আছেন, হাসিনা এটা জানিয়েছেন। তাই আমি বলেছি যে এবার আমি ঘরে ফিরছি এবং একদিন আপনারা সবাই আসবেন, আমরা সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করব। শামা ওবায়েদ বলছেন যে হাসিনার সাম্প্রতিক বিবৃতিটি ছিল পলাতক দলীয় নেতা এবং কর্মীদের সংগঠিত করার আপ্রাণ একটা প্রয়াস। অর্থাৎ বাংলাদেশের মন্ত্রী বলছেন যে এটা মূলত শেখ হাসিনার একটা রাজনৈতিক কৌশল, যেটা বিভিন্ন দিকে ছড়িয়ে থাকা নেতা কর্মীদের উজ্জীবিত করা, তাদেরকে গিয়ার আপ করা, তাদের ব্যাটারি একটু চার্জ দেওয়া, সেই প্রচেষ্টারই একটা অংশ শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণাটা। তার মানে রয়টার্সকে বাংলাদেশ সরকার এটা নিশ্চিত করছে যে শেখ হাসিনা মুখে বললেও দেশে ফিরছেন না। তাহলে কি বাংলাদেশ সরকার জামাতের আমিরের মতো একই ধারণা পোষণ করেন? জামাতের আমির যেমন বলেছেন যে শেখ হাসিনা একসময় বলেছিলেন যে পালাবো না, কিন্তু তিনি তো দেশ ছেড়েছেন। এবার যখন বলছেন আসবেন, তখন তিনি আসবেন না। জামাতের আমিরের এটা বক্তব্য। আবার জামাতের সেক্রেটারি এটার পেছনে বিএনপির ষড়যন্ত্র থাকতে পারে, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে, এই কথা বলছেন। বিএনপির একজন প্রভাবশালী মন্ত্রী তিনি বলছেন যে এটার পেছনে জামাতের ষড়যন্ত্র থাকতে পারে, জামাত আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে শেখ হাসিনাকে শেল্টার দেওয়ার চেষ্টা করতে পারে। এই যে পরস্পর বিরোধী বক্তব্য, সেগুলো আমরা দেখছি। রয়টার্সে এই প্রতিবেদন প্রকাশিত না হলেও, মানে যেটা বলছি যে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পরে বাংলাদেশে গণমাধ্যমের উপরে যে সরকারের নির্দেশনামা জারি করা হয়েছে, সেটা রয়টার্সে উল্লেখ করা না হলেও আমরা দেখেছি যে ইন্ডিয়া টুডে সহ ভারতের বহু গণমাধ্যমে সেটা ফলাও করে প্রচার করা হয়েছে। তারা এটা বলেছে যে বাংলাদেশে রয়টার্সের প্রতিবেদনের সুর ধরে বাংলাদেশে শেখ হাসিনার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে বাংলাদেশ সরকার গণমাধ্যমকে বলেছে যে এই ধরনের কোনো খবর প্রকাশ করা যাবে না। অর্থাৎ বাংলাদেশ সরকার বাংলাদেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাইছে, এরকম অভিযোগ করছে। আন্তর্জাতিক মিডিয়াতে এই খবর কিন্তু সরকারের জন্য বেশ সম্মানহানির খবর। আমরা তখনই বলেছিলাম যে বাংলাদেশের কোনো গণমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করছে না, শেখ হাসিনার অডিও ভিডিও বক্তব্য কোনো কিছুই প্রকাশ করছে না। শুধুমাত্র বিদেশি গণমাধ্যমে যখন তাকে নিয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, সেই খবরের সোর্স দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম, গণমাধ্যম তারা রিপ্রিন্ট করছে।
এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্য প্রচার কিংবা সাক্ষাৎকার প্রচার যেটার উপরে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে সেটার মধ্যে পড়তে পারে না। আবার আদালতের নিষেধাজ্ঞা কিংবা সরকারের নিষেধাজ্ঞা এই ব্যাপারগুলো আমরা আওয়ামী লীগের আমলেও দেখেছি। তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না এই আদেশ জারি করা হয়েছিল এবং ২১ টেলিভিশনের চেয়ারম্যানকে গ্রেপ্তারও করা হয়েছিল তারেক রহমানের বক্তব্য প্রচারের জন্য। তার মানে আওয়ামী লীগ যে পথে হেঁটেছে সেই একই পথে বিএনপির হাঁটার প্রচেষ্টা আমরা দেখছি। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।